জল দেবো না চা করব? না না, আমার গলা দিয়ে আর কিছু নামবে না। আরে বাবা, তুই সার্থক, দুজনেই তো ডাক্তার। আমাকে একটা কথা বুঝিয়ে একটু বলবি রে মা? এই যে ডাক্তার যিনি এলেন, তিনি যা যা কিছু বলে গেলেন, আমাকে মানেটা একটু বল না। কি বললেন রে উনি? ওরা কি বলবো মা, যা বলার তো আমরা বলেই দিয়েছি। উনিও তো নতুন করে আর কিছু বললেন না। দিদিভাইকে যিনি দেখছেন, ডক্টর সুভদ্রা ব্যানার্জি, তিনি যা বলেছেন তার থেকে তো আলাদা উনি কিছু বললেন না। তাহলে কি হবে রে আমার মেয়েটার? স্রোত, এই যে সবাই যে বাচ্চা হওয়া নিয়ে ভয় দেখাচ্ছে, রাই তো কারোর কথা শুনছে না। হ্যাঁ রে, এই যে ভয়ের ব্যাপারটা রাই কি ঠিক করে বুঝতে পারছে না? তাহলে এত জেদ করছে কেন? আমার কথা, আমাদের কারোর কথাও একবারের জন্য ভাবছে না। ও নিজের কথা ভাববে না আমি জানি, তাই বলে আমরা অনির্বাণ, রাইয়ের যদি কিছু হয়ে যায়, অনির্বাণ কিন্তু একদম আকুল পাথারে পড়ে যাবে। স্রোত, একদম আকুল পাথারে পড়ে যাবে। মা মা আমার কথাটা শোনো। হ্যাঁ, ডেলিভারিতে রিস্ক আছে, এটা সত্যি। তবে সবটা দিদি ভাইয়ের থেকে বেশি কেউ বুঝছে না, এটাও সত্যি। তাহলে ও জেদ করছে কেন? আমার সবটা গুলিয়ে যাচ্ছে স্রোত। আমি কোনোদিন ওকে বাধা দিইনি, আমি একবারের জন্যও বলিনি বাচ্চাটাকে তুই নষ্ট করে দে। আমি এই জন্য ওকে বাধা দিইনি, কারণ আমার মনে হচ্ছে যে আমি যদি ওর পাশে না দাঁড়াই তাহলে ওর অসহায় লাগবে। আমাকে একটা কথা বল, আমরা কি ওকে বাচ্চাটা নষ্ট করার ব্যাপারে বোঝানো উচিত? সবাই মিলে ভয় দেখাচ্ছে স্রোত, ডাক্তাররা বারণ করেছে। এখন আমি যদি ওকে মা হয়ে একবারও না বোঝাই, ওর হাতে হ্যাঁ করি, সেটা কি ঠিক হবে বল? তাহলে সবাই আমাকে পরে দুষবে যে আমি ওকে কিছু বলিনি। লোকে কি বললো না বললো, লোকে কি বলবে না বলবে, প্লিজ প্লিজ এই চিন্তাধারা থেকে বেরো। আমি জানি মা, চিন্তা হয়, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি একবারও দিদি ভাইয়ের কথা ভেবেছো? এখন যদি সত্যি বাচ্চাটাকে টার্মিনেট করে দিতে হয়, ওর কি অবস্থা হবে? একবার ওর মনের কথাটা ভেবেছো তুমি? তাই প্লিজ মা, দোহাই তোমার, লোকে কি ভাববে না ভাববে এটাকে অজুহাত খাড়া করে দিদি ভাইয়ের সাথে কোনো কথা বলতে যেও না এই নিয়ে, প্লিজ। যাকে মা, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, চলো তুমি বাইরে চলো। চলো। আর হ্যাঁ মা, আরেকটা কথা, অনির্বাণদার মা যদি তোমাকে অপমানজনক কথাগুলো আবার বলেছে, তাহলে প্লিজ প্লিজ চুপ করে সবকিছু সহ্য করে নেবে না, মুখ ফুটে দুটো কথা বলবে। আর এবার যদি তুমি কিছু না বলো না মা, আমি বলবো, আর আমি এমন কথা বলবো উনি পালাবার পথ খুঁজে পাবেন না। তার স্রোত, আস্তে কথা বলো, আর আমি না করে দিচ্ছি, তুমি বলবে না। অনির্বাণদার মা তোমার দিদি ভাইয়ের শাশুড়ি, তোমার গুরুজন। তো গুরুজন তো কি মা? গুরুজন বলে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? তুমি তো জানো কতবার দিদি ভাইকে অকারণ দোষী করেছেন। সবকিছুতে বাধা দেব না ওনার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এখন উনি যা বলবেন আমরা সহ্য করে নেব। ভুল কিছু বলছেন না স্রোত। হ্যাঁ, উনি যেভাবে বলছেন সেইটা হয়তো ভুল, কিন্তু উনি যেটা বলছেন সেটা কিন্তু ঠিক বলছে। তুই একবার ভেবে দেখ, উনি এই সময় ভয় পাচ্ছেন, উনি রাইয়ের শরীরের ব্যাপারেও ভাবছেন, উনি নিজের ছেলের ভবিষ্যতের কথাও ভাবছেন। সেটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তুমি খুব ছোট, তুমি এসবের মধ্যে পড়তে চাও না। মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তবে আমি একটা কথা বলে রাখছি, ওই মহিলা যদি দিদি ভাইয়ের পেছনে লাগে
আমি কিন্তু ওনাকে ছেড়ে দেব না। এই সময় দিদি ভাইয়ের ওপর মেন্টাল প্রেশার ফেলা মানে কিন্তু দিদি ভাইয়ের ক্ষতি করা। আর উনি যদি এটা করেন তার ফল কিন্তু ওনাকে ভুগতেই হবে। না না, কিছু বলার আছে তোমার? আছে। একবার ভাববে, আর একবার নিজের সিদ্ধান্তটা নিয়ে ভাবো। এই সব ডক্টর একই কথা বলছে, সেম কথা বলছে সবাই। আর একবার ভাবো না প্লিজ, রিকোয়েস্ট করছি। এটা সত্যি কথা বলবো, আমি তোমাকে খুব ভালোবাসি রাই, প্রচন্ড ভালোবাসি আমি তোমাকে। বলতে পারি না সব সময়, বাট আই রিয়েলি লাভ ইউ। কতটা ভালোবাসি আমি নিজের কাছেই ব্যাখ্যা করতে পারি না, তাই ভয় করছে, ভয় পাচ্ছি আমি তোমাকে হারিয়ে ফেলার। যদি তোমাকে হারিয়ে ফেলি আমি নিজেও বাঁচতে পারবো না রাই, আমি পারবো না বেঁচে থাকতে, আমিও যে তলিয়ে যাব। চেষ্টা করছি নিজেকে স্ট্রং রাখার, শক্ত রাখার, পারছি না, কি করব? তাই রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ আর একবার, জাস্ট একবার নিজের সিদ্ধান্তটা নিয়ে ভাবো প্লিজ। আমি হাসপাতাল থেকে ফেরার আগে তোমাকে কয়েকটা কথা বলেছিলাম অনির্বাণ। তুমি দুদিনও তোমার কথাটা রাখতে পারলে না। এখন 2 মাস বাকি। এই মুহূর্তে আমার কাছে 2 মাসটাই অনেকটা দীর্ঘ, কিন্তু তুমি বুঝতেই পারছো না আমার কথাটা। অনির্বাণ, তুমি যদি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এরকম তোমার দেওয়া কথা ভুলে যেতে থাকো, তাহলে আমার কাছে সেটা খুব যন্ত্রণার হবে। আমি যদি সারাক্ষণ তোমার চোখে এরকম ভয় দেখি, আমি সহ্য করতে পারবো না সেটা। তুমি বুঝতে পারছো না? তাই আমার মনে হয় আমাদের দুজনের এখন আলাদা থাকাই ভালো। তাই আমি জানি তোমার। না, তুমি জানো না, কিচ্ছু জানো না তুমি অনির্বাণ। আমার এখন তাই মনে হচ্ছে। তার থেকে বরং আমি আগে তোমাকে যে কথাটা বলেছিলাম তুমি সেটাই রাখো, অন্য কোথাও একটা রেখে দিয়ে চলে আসো তুমি আমাকে প্লিজ। যেখানে হুট করে আমাকে না জানিয়ে 3rd, 4th, 5th ওপিনিয়ন নিয়ে কেউ আমার সামনে চলে আসবে না। একটু নির্ভয়ে যেন আমি শ্বাস নিতে পারি। এই এত ভয়াবহ পরিস্থিতি, এত টেনশন আমার ভালো লাগছে না, আর আমি নিতে পারছি না। আর তুমি বুঝতে পারছো না, এতে যে শুধু আমার ক্ষতি হচ্ছে তা নয়, আমার সন্তানেরও ক্ষতি হচ্ছে অনির্বাণ। সরি রাই, সরি। আমি সত্যি জানতাম না, মা আমাকে আগে থেকে কিছু জানায়নি। আমি জানতাম না যে মা ওনাকে নিয়ে চলে আসবে, কিছু জানায়নি মা আমাকে আগে। তাও তিনি তোমার বাড়িতে এলেন, তিনি আর কাকে কি বললেন, কে কি ভাবলো আমি সত্যি জানি না। আর আমি পরোয়াও করি না এসবে, একদম পরোয়া করি না আমি। কারণ আমি নিজে জানি আমি যা করছি আমার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য করছি, আর এতে আমার কোনো ভয় নেই, কোনো গিল্টও নেই। কিন্তু অনির্বাণ, তোমার চোখে তো শুধু ভয় দেখছি আমি, ভয় দেখছি, আশঙ্কা দেখছি, বারবার মৃত্যুই ফিরে ফিরে আসছে। আমি তোমাকে বোঝাতে পারছি না অনির্বাণ। আমি যার সাথে রোজ, প্রত্যেক দিন, সারাদিনের নানান সময়ে কথা বলি, আমি তাকে শেষ করে দিতে পারবো না, সম্ভব না সেটা আমার পক্ষে। আমি আজকেও সকালে ওকে স্বপ্নে দেখেছি, যখনই ঘুমোই ছুটে ছুটে আমার কাছে আসে। দেখো
ও আসার পরে আমাদের খুব জ্বালাবে, রাত্রে ঘুমোতেই দেবে না, জাগিয়ে রাখবে। তুমি জানো অনির্বাণ, আজ সকালে ও আমার কাছে এসেছিল, এসে জিজ্ঞেস করছিল আমাকে, মাম্মা জানো আবার ওরা আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিল, তুমি চলে যেতে দেবে আমায়? আটকাবে না? বুকের মধ্যে জড়িয়েছিল, চাপটে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। আমি অনুভব করতে পারছিলাম ওকে। অনেক চেষ্টা করলাম, ঘুমটা ভাঙলই না, ঘুম ভেঙে জেগে উঠতে পারলাম না কিছুতেই। অনির্বাণ, আমি কিন্তু জানি তুমি ভয় সরিয়ে রেখে আমার পাশে থাকতে পারবে না, সেটা সম্ভব নয়। তুমি তো ভালোবাসো আমাকে, তুমি ভালোবাসো বলেই বারবার এটা করে ফেলবে। ভয় হবে তোমার, বাকি সবাই এসে তোমাকে বিক্ষিপ্ত করবে, ভয় দেখাবে, কয়েকটা বাজে কথা বলবে, নেগেটিভ কথা বলবে, আর তুমি দুর্বল হয়ে পড়বে। আমি তোমাকে দোষ দিচ্ছি না অনির্বাণ, এটা হবেই। তাই আমি বলছি, শোনো, তুমি আমাকে আলাদা করে ওই জায়গায় রেখে দিয়ে এসো, আমি একা কিছুদিন থাকি ওখানে, আর তো কয়েকটা দিনের ব্যাপার, একটু শান্তিতে থাকি আমি। তারপর আমাদের সন্তানকে নিয়ে আবার ফিরে আসবো, আমি তোমার কাছে ফিরে আসবো, সবার কাছে ফিরে আসবো। কিন্তু আমি না এই স্ট্রেসটা নিতে পারছি না অনির্বাণ, একদম পারছি না। তাই ভালো কথা বলছি, কয়েকটা মাসের তো ব্যাপার, তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও অনির্বাণ, একা। আমি একটু শান্তিতে একা নিজের মতন থাকি। তারপর ও জন্মালে আমি তোমার কাছে ফিরে আসব, তোমাদের সবার কাছে ফিরে আসব। কিন্তু প্লিজ এখন এত স্ট্রেস দিও না আমাকে, আমি নিতে পারছি না। সরি রাই, আমি ভুল করেছি। আর একটা সুযোগ দাও আমাকে প্লিজ, একটা সুযোগ দাও রাই প্লিজ। আমাকে দূরে সরিয়ে দিও না তুমি, প্লিজ, গড সেক। দেখো, তুমি তো এর আগেও আমাকে অনেক সুযোগ দিয়েছো, তাওনি বলো? আমার এত ভুল করার পরও তুমি আমাকে এত সুযোগ দিয়েছো, আজকে আমাদের সম্পর্কটা এত সুন্দর একটা জায়গায় এনে দাঁড় করিয়েছো তুমি। তারপর আর একটা সুযোগ দেওয়া যায় না আমাকে? একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি, আই ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আমি ভয় পেয়ে গেছিলাম রাই, তোমাকে হারাবার ভয় পেয়ে গেছিলাম, বাট আমি এখন কথা দিচ্ছি, আমি আর ভয় পাবো না। আই প্রমিস, আমি আর ভয় পাবো না। আমি তোমার পাশে থাকবো, আই সোয়ার। আমিও চাই তোমার সঙ্গে থাকতে, কিন্তু আমি ওকেও তো পৃথিবীতে আনতে চাই অনির্বাণ। আর আমি জানি তুমিও কতটা চাও ও সুস্থভাবে, সুন্দরভাবে এই পৃথিবীতে আসুক। চাও না? বলো। চাই আমি তোমাদের দুজনকে, তোমাকে, আমাদের জুনিয়রকে, দুজনকে সুস্থভাবে, সুন্দরভাবে আমার কাছে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, সেই সুযোগটা আমাকে আর একবার দাও প্লিজ। কথা দিচ্ছি, আমি আর কোনো নেগেটিভিটিকে আমাদের ধারে কাছে ঘেঁচতে দেবো না, আই প্রমিস। আমি নিজেও ভয় পাবো না, নিজের মনে জোর রাখবো, আমি নিজেকে শক্ত রাখবো। তুমি অন্য কোথাও যাওয়ার কথা বলো না প্লিজ। খুব লোভ হয় আজকাল, সব সময় তোমার সঙ্গে থাকতে খুব ইচ্ছে করে, তাই নাও বলতে পারি না। পারবো না রাই, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে।
আজকে খেলিতে হইবে নতুন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা। শুনুন মিসেস মুখার্জি, এসব নাকে কেঁদে না কোনো লাভ নেই। যা বলার আমি রায়কে বলবো। আপনি দয়া করে নিজের মেয়ের মতিটা ফেরান। ওই বাচ্চাটা রাখার জন্য ওকে উস্কাবেন না। প্রাণে যদি বেঁচে থাকে না, ওসব বাচ্চা কাচ্চা পরে দেখা যাবে। নিজের প্রাণের তো কোনো পরোয়া নেই, আমার ছেলেটাকে বিপদে ফেলবে। ওই বাচ্চাটা কিন্তু ওদের দুজনেরই বড় আশার দিদি, আকাঙ্ক্ষার একটা। তো ওই বাচ্চাই তো এখন এত বড় একটা টেনশন তৈরি করছে। কি আশ্চর্য মানুষ আপনারা বলুন তো। এখন কোথায় মেয়েকে বোঝাবেন সেটা না করে আমাকে বলতে এসেছেন। জীবনে না একটু প্র্যাকটিক্যাল হতে হয়। বিপদ কিছু হলে আপনার মেয়ে তো আর থাকবে না, ভুগতে তো হবে সেই আমার অনিকে। আজকের দিনে একটা বাচ্চাকে মানুষ করা, অনির কাজকর্ম তো সব মাথায় উঠবে। পরন্তু নতুন করে যদি নিজের ভবিষ্যৎ সাজানোর কথা ভাবে, সেখানে বাচ্চাটা তোর বাধা হয়ে দাঁড়াবে। দোহাই আপনার, কি বলছেন আপনি? আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি এভাবে বলবেন না দিদি। আমার মেয়েটাকে নিয়ে আপনি এভাবে বলবেন না দিদি। আর যে হাসছে সে আসার আগেই যদি আপনি এভাবে বলেন। কিভাবে বলছি আমি? কিভাবে বলছি? যেটা প্র্যাকটিক্যাল আমি সেটাই বলছি। আপনি সেটা না বুঝে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। প্লিজ প্লিজ মিসেস মুখার্জি, এসব কান্নাকাটি না কাজের ব্যাপার নয়। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আপনার মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য বোঝান, একটু বোঝান। ডক্টর যা বললো আপনার সামনেই তো বললো, তারপরেও কি ওকে সাপোর্ট করা ঠিক হবে বলুন? মা, রাই ডাকছে। মাসিমা, আপনাকেও ডাকছে। মাসিমা? আমি মাসি? শিক্ষিত গাইয়া একটা আমাকে মাসিমা বলে ডাকছে। আমি মাসিমা? সরি, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, আমি জানি। আসলে তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। রাই, সবার আগে তুমি বলো অপারেশনটা কবে করাচ্ছ? এটা ফেলে রাখা কিন্তু ঠিক হবে না। শুনলে তো ডক্টর ঠাকুর কি বলে গেলেন? আমি অপারেশনটা করাবো না। উনি কি বললেন আমার জানার দরকার নেই, আর কে কি বললো সেটাও আমার জানার দরকার নেই। আমি অপারেশনটা করাবো না, এটাই আমার সিদ্ধান্ত। বোকার মতো কথা বলো না রাই। তুমি জানো তুমি কি বলছো, কি করতে যাচ্ছ? তুমি জানো ভুল করছো তুমি। আর শোনো, এই ডিসিশন তোমার একার হতে পারে না। এই সিচুয়েশনের সঙ্গে আমরা সবাই জড়িত। রাই কি বলতে চায় আগে ওকে ওর কথাটা বলতে দাও। অনি, তুমি কিন্তু ওকে বড্ড বেশি কথা বলতে দিচ্ছ, আর এটাই তোমাদের প্রবলেম। তোমাদের সম্পর্কের সমীকরণটাই তো গোলমেলে। ও যখন যা বলে তুমি তাই চুপ করে শোনো। অনি, তুমি অন্তত একটা ঠিক দিক বাছো। যেখানে রাইয়ের প্রাণ সংশয়, সেখানে তুমি ওর পাশে দাঁড়িয়ে ওকে সাপোর্ট করে ওকে বিপদে ফেলতে চাও তুমি। অনি, এবার তুমি তোমার ডিসিশনটা নাও, ওকে বলে দাও কি করতে হবে ওকে। ওরা তো কিছু বলবে বলে আমাদের ডেকেছে, ওদের একটু কথা বলার সুযোগ দাও, তারপর তুমি বলো। আর কি শোনার বাকি আছে গো? কি শোনার বাকি আছে? শুনতে পেলে না রাই কি বললো?
মাসিমা, আমি অনুরোধ করছি, আগে ওদের কথাগুলো বলতে দিন। হ্যাঁ, আপনি যতবার দিদিভাইকে ইন্টারাপ্ট করবেন তত ওর মেন্টাল প্রেশার বাড়বে, ফিজিক্যাল এক্সারশনও হবে, আর দিদিভাই রেস্ট করতে পারবেন। তুমিও তো বুঝতে পারছো তোমার দিদি ভাইয়ের কতটা ক্ষতি হচ্ছে, সেই জন্য এইসব কথা বন্ধ করা হোক, যেটা প্রয়োজন সেটা করা হোক। তুমি নিজে একজন ডক্টর হয়ে তোমার নিজের দিদির জীবন বিপন্ন করতে চাইছো? দেখুন, আমি কি চাইছি না চাইছি সেটা পরে বলা হবে, এখন দিদিভাই যেটা বলছে সেটাই শুনতে চাইছি আমি। বলছি তোমাদেরকে সবাইকে এখানে বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখবো না। রায়ের কিছু বলার আছে, ও কিছু বলতে চায়, সবাই প্লিজ একটু মন দিয়ে শোনো, ওকে বলতে দেওয়া হোক। আর মা, তোমার যদি ওর কথা শোনার ইচ্ছে না থাকে, ইউ ক্যান লিভ, তুমি চলে যেতে পারো। এভাবে বারবার বাধা দিয়ে সময় নষ্ট করো না প্লিজ। আমরা সবাই জানি প্রথম থেকেই রায়ের প্রেগন্যান্সি নিয়ে একটা সমস্যা আছে। ছোটখাটো নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে রায়কে যেতে হয়েছে। হ্যাঁ, আমরা হয়তো ওর পাশে থেকেছি, কিন্তু যে শারীরিক সমস্যাগুলো হয়েছে, যেগুলো সহ্য করতে হয়েছে, যে ব্যথা, যা কষ্ট সহ্য করতে হয়েছে, সেগুলো রায়কে সহ্য করতে হয়েছে, ওকে ট্যাকেল করতে হয়েছে। আমরা কেউ করিনি কিন্তু সেটা। আর এখন ওর ফিজিক্যাল কন্ডিশন এমন একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছে, ডাক্তাররা ওর কারেন্ট ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। ডাক্তার এমন কিছু করতে অ্যালাউই করছেন না যাতে রায়ের লাইফ রিস্ক হয়ে যায়। তাই বেবি টার্মিনেশনের কথা ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন, ডাক্তাররা আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলেছেন। এখানে তো লটারি চলছে না, ডক্টররা রায়ের রিপোর্ট দেখে ওর শরীরের কি অবস্থা সেটা বুঝে ও শরীরের পক্ষে যেটা ভালো হবে সেটা জানিয়েছে। এখানে আবার সিদ্ধান্ত নেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। অনি আছে, অবশ্যই সিদ্ধান্ত, আর সেটা আমাদের ব্যাপার, আমাদেরকে সেটা বুঝতে দাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর তোমরা সবাই জানো সিদ্ধান্তটা কি। আমি একটা কথা বলতে চাই, তোমাদের সিদ্ধান্তটা কিন্তু আমাদের ঠিক বলে মনে হচ্ছে না। আরে রাই, ডাক্তার বাবু কিন্তু সে একই কথা বলে গেলেন। তুই আর একটিবার ভাব না শোনা। ভেবেছি তো মা, অনেকবার ভেবেছি, আর ডাক্তারের কথা শুনেছি। আমি আগেও শুনেছি, এখনো শুনেছি, বহুবার শুনেছি। তুমি একটা জিনিস দেখলে মা, উনিও কিন্তু আমাকে আমার মৃত্যুর আশঙ্কার কথাই বললেন। এখনো পর্যন্ত কেউ একটা বারের জন্য কিন্তু বলতে পারছে না এই আশঙ্কাটাই যে সত্যি হবে। কেউ হরপ করে এটা বলতে পারবে না। আর এখানেই, ঠিক এখানেই মা হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। ডাক্তার যা বললেন তার শুধুমাত্র পজিটিভ কথার অংশটুকুই আমি নেব, আর কিচ্ছু নেব না। কি পজিটিভ কথা বলেছে তোমার ডাক্তাররা? সব ডক্টররা তো একই কথা বলেছে, এবং তাতে পজিটিভ কিচ্ছু নেই। সবাই বলছে তোমার মতো অবস্থায় একটা জিনিসই হতে পারে, একটাই আউটকাম, সেটা হচ্ছে তোমার মৃত্যু। তুমি হটকারিতা করছো না তো রাই? প্লিজ আরেকবার ভেবে দেখো। তোমার ভালো থাকাটা কিন্তু এখন আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই যে আসবে সে আমাদের কাছে খুবই প্রিয় হবে, কিন্তু এই মুহূর্তে যে তুমি আমাদের কাছে আরো বেশি প্রিয়। আর তোমার যে শরীরটা বারবার খারাপ হচ্ছে রাই, সেটা তো তোমার প্রেগনেন্সির প্রথম মাস থেকেই আমরা দেখছি। তাই আমি আরেকবার বলছি, একটু ভেবে দেখো। আমার ভাবার আর কিছু নেই বৌমনি, আমি যা ভাবার ভেবে নিয়েছি বৌমনি। তোমাদের সকলের কাছে আমি একটা কথা একটু রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তোমরা সবাই আমার উপর একটু ভরসা রাখো। আর জাস্ট একবারের জন্য বিশ্বাস করো আমাকে, প্লিজ। বিশ্বাসের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি রাই? তুমি তোমার প্রাণের বিনিময়ে তোমার সন্তানকে চাইছো? নিজের প্রাণের রিস্ক নেব না বলে আমার বাচ্চার প্রাণ খাওয়াবো আমার সন্তানের? এই শোনো, এত বড় বড় কথা না বলেন একটু প্র্যাকটিক্যালি ভাবো। তুমি তোমার লাইফ রিস্ক নিতে পারো, কিন্তু আমি আমার ছেলের লাইফ নিয়ে না মেরি গো রাউন্ড চলতে দিতে পারি না। আর তাছাড়া তোমার তো নিজের উপরই কোনো সংযম নেই। এই যে এত বড় একটা সমস্যা হলো, তার জন্য তো তোমার দায়ও কিছু কম নয়। কি ভেবে তুমি অন্য অনুষ্ঠানে পার্টিসিপেট করো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মজা পেয়ে গেছো তুমি?
তোমার এই রেকলেসনেসের জন্য ঈশ্বর না করুক তোমার ডেলিভারির সময় যদি তোমার কিছু হয়, তুমি বাচ্চাটাকে জন্ম দিলে তুমি আর বাঁচলে না হয়তো। তারপর কি হবে সেটা ভেবে দেখেছো? একটু থাকবে দিদি, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন না। আমরা তো আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করছি, আমাদেরকে একটু সময় দিন। আর কত সময় দেব? আর কত সময়? হ্যাঁ, একটা সিম্পল ব্যাপার আপনার মেয়ের মাথায় কেন ঢুকছে না? ও মরে গেলে তো মরে গেল, কিন্তু তারপর আমার ছেলের কি হবে? কই সেই কথাটা তো ভাবছে না। শুনিনি, এসব কি বলছো তুমি? যা মনে আসছে বলে যাচ্ছ। যেই কথাটা এখনই বলা দরকার সেই কথাটাই বলছি। ও তো ভালো কথায় বুঝছেই না। তোমার কিছু হলে তো অনির দিকে আঙুল উঠবে, তারপরে কি পরিমাণ প্রবলেমে ওকে পড়তে হবে সেটা তুমি ভেবে দেখেছো? তুমি নিজে নিজে ডিসাইড করে নিলে তুমি বাচ্চাটা রাখবে, তারপর যা হয় হোক। এর আগে তো তোমার কারণে অনিকে কত সমস্যায় পড়তে হয়েছে সেটা তুমি ভুলে গেছো? আর কত রাই, কত? আর তাছাড়া তুমি বা সবকিছু একা ডিসাইড করবে কেন? এখানে অনি বা আমাদের ডিসাইড করার কোনো অধিকার নেই নাকি? আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমার জন্য যাতে আপনার ছেলেকে কোনো অসুবিধায় পড়তে না হয়, যাতে আমার জন্য আপনার ছেলেকে কোনো হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে না হয়, সেই জন্যই একটা ব্যবস্থা করেছি আমি। মানে কি ব্যবস্থা? আমার ডেলিভারির পর যদি কোনো অঘটন ঘটে, তার আঁচ যাতে আপনার ছেলের গায়ে না লাগে, তাই এই ব্যবস্থা। আমি শ্রীমতী রায়পূর্ণা সেন সজ্ঞানে বলছি, আমি এ ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং আমার ডাক্তাররা আমাকে জানিয়েছেন আমার প্রেগন্যান্সি যথেষ্ট ক্রিটিক্যাল। তারা আমাকে টার্মিনেশনের সাজেশন দিয়েছেন, কিন্তু আমি সেই সাজেশন নেওয়ার যুক্তিযুক্ত মনে করিনি এবং আমার সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত একেবারেই আমার এবং আমার একার। আমার স্বামী অনির্বাণ ডাক্তারের পরামর্শ মেনে চলার কথাই আমাকে বলেছে, কিন্তু আমি তার কথা না শুনেই নিজের সিদ্ধান্তে অচল থেকেছি। অতএব পরবর্তীতে কোনো খারাপ কিছু যদি ঘটেও তার দায় যেন আর কারোর ওপর দেওয়া না হয় এবং অনির্বাণকে এ নিয়ে যেন কোনো রকম হেনস্থা না করা হয়। আন্টি, কাগজটা রেখে দিন আপনি। এই ভবিষ্যতে আমার কোনো সমস্যা হলে যদি কেউ আপনার ছেলেকে কোনো কথা শোনায় বা আপনার ছেলের গায়ে যদি কোনো আঁচ লাগে, তাহলে ওটা প্রমাণ হিসেবে কাজে লাগবে। আর দেখুন, আজকেই আমি তারিখ সমেত সই করে দিয়েছি, আপনার কাছে রেখে দিন ওটা। রায়, এসব কি ভাবছো তুমি? তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। দেখেছো সৈনী, মেয়েটার মনোবল কতটা ভেঙে দিয়েছো তুমি, যার জন্য এই চিঠিটা লিখতেও বাধ্য হয়েছে। সরি রাই, আমি সত্যি খুব লজ্জিত। আমি সৈনীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কোথায় আমরা এখন তোমাকে সাহস দেবো, তোমার পাশে দাঁড়াবো, তোমার মনোবল বাড়াবো, তা না। চুপ করো তো তুমি। যাকে ডাক্তার অব্দি সাহস দিচ্ছে না, যে নিজে জানে বাচ্চাটা রাখলে ওর লাইফে কতটা রিস্ক হতে পারে, তাকে আমি কি পজিটিভ কথা বলবো আর কি সাহস দেব? বরং যেটা বোঝানো উচিত, যেটা বুঝলে ওর ভালো হবে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। মা প্লিজ থামবে একটু এবার। এটা কি রাই? ওটা আমাকে দাও অনির্বাণ, ওটা তোমার মায়ের কাছে থাকবে। দাও। না, এটা মায়ের কাছে না, আমার কাছে থাকবে। কি লিখেছো তুমি এতে? কেন লিখেছো এগুলো? আমাদের বেবিকে এই পৃথিবীতে আনার ডিসিশন আমাদের দুজনের, রাই। এই সিদ্ধান্তটা তুমি একা নাওনি, মনে থাকে যেন। আর আমি সবাইকে জানিয়ে রাখতে চাই, আমাদের জীবনের কোনো ডিসিশন ও একা নেয় না, আমরা দুজনে মিলে নিই। অনি, আর ইউ সিরিয়াস? তুমি এখন ও তালে তাল মেলাবে? হ্যাঁ, মানেটা কি? এখন যদি ও মরে টরে যায় তখন? মা প্লিজ ডোন্ট। আমি সবাইকে একটা কথা জানিয়ে রাখতে চাই, প্লিজ সবাই একটু মন দিয়ে শোনো। আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা দুজনে এটা ঠিক করেছি যে আমাদের দুজনের জীবনে এই ধরনের কথাবার্তা
মরে যাওয়ার কথা আর কেউ কখনো বলবে না, আমরা সেটা অ্যালাউ করব না। কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা, নেগেটিভিটি আমরা শুনতে চাই না, আর আমরা কাউকে বলতে সেটা অ্যালাউ করব না। আমাদের জীবনে আমরা কোনো নেগেটিভিটির ছায়াও পড়তে দেব না। তাই আমাদের একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, দূর থেকেই আমাদের দুজনকে ব্লেসিংস দাও। কটা মাস প্লিজ আমাদেরকে একটু একা ছেড়ে দাও, একটু আলাদা ছেড়ে দাও আমাদের। আমরা একটু আলাদা থাকতে চাইছি। আমরা সবাই একটা সুন্দর স্বাভাবিক জীবন বাঁচতে চাই। না না না, আমি খারাপ কিছু ভাবছি না। আমি এখন ঈশ্বরে বিশ্বাস রাখছি। আমি দুবেলা ঈশ্বরকে ডাকছি, উনি যা করবেন ভালো করবেন। কিন্তু রাই যেমন নিজের সন্তানের কথা ভাবছে, আমিও তো আমার সন্তানের কথা ভাবছি। তাই আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে অনির্বাণ, তোমরা যা বললে তারপর আমার মনে হয় না যে আর কোনো কথা বলার দরকার আছে। এরপর আমরা এটাই প্রার্থনা করব যে তোমাদের সন্তান তোমাদের দুজনকে পাশে নিয়ে নিজের জীবনের প্রত্যেকটা ধাপ ভালোভাবে পেরিয়ে যেতে পারে। আর দিদি ভাই আর জুনিয়রের লাইফ নিয়ে যে কোনো আশঙ্কা করে না, সে তো আসতে পারে অনির্বাণদা। দেখো, দিদি ভাইয়ের ডিসিশনটাকে আমি পুরোপুরি সাপোর্ট করি। আমার ডাক্তারি সামান্য বিদ্যে দিয়ে আমি যেটুকু জানি 29th উইকেও বেবি নিজের পজিশন পাল্টাতে পারে। আর আমি শিওর দিদি ভাইয়ের ক্ষেত্রেও তাই হবে। বেবিও সেফ থাকবে আর মাও সেফ থাকবে। বেশ, বুঝলাম তোমাদের কথা। তোমাদের জেদটাই বহাল থাকবে, আমার আর কিচ্ছু বলার নেই। তোমাদের না সবার মাথা খারাপ হয়ে গেছে। রাই হয়তো ইমোশনালি ভাবছে, কিন্তু আমার ছেলেও তো কিছু কম যায় না। রাইয়ের সাথে সাথে তোমারও প্র্যাকটিক্যাল জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের সবার। দাও কাগজটা আমাকে দাও। না মা, ভুল লেখা আছে, ভুল কথা লেখা আছে এখানে। ওর জীবনের কোনো সিদ্ধান্ত ও একা নেয়নি, আমাদের দুজনের যৌথ সিদ্ধান্ত। আর স্রোত, তুমি অবশ্যই আসবে। তুমি তোমার পজিটিভিটি দিয়ে তোমার দিদি ভাইকে আর আমাদের জুনিয়রকে আগলে রাখবে, আমি জানি। কি হয়েছে মীনাক্ষী? হ্যাঁ, কি হবে? কিছু তো একটা তোমার হয়েছে, বেশ কদিন ধরে দেখছি। তুমি ঠিকমতো কথাবার্তা বলছো না, সবকিছুতে আছো কিন্তু তুমি থেকেও নেই। কি ব্যাপার বলো তো মীনাক্ষী, মুখ ভার কেন? দেখো, তুমি কিন্তু আমাকে বলতে পারো, গোপন কোনো কথা হলেও কিন্তু তুমি আমাকে বলতে পারো। আমি কাউকে বলবো না, কথা দিচ্ছি। এতদিন ধরে তো তুমি আমাকে দেখছো, এটুকু বিশ্বাস নিশ্চয়ই আমি অর্জন করতে পেরেছি। গোপন কোনো কথা নয় মন্দিরা, সেদিনের পর থেকে রাতে আমার ঠিক করে ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলে ওই লোকটা চিৎকারের আওয়াজ আমার কানে ভাসছে। ওই লোকটা যেভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি সেটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। এইসব ব্যাপার তোমাদের কাছে জলভাত হতে পারে, কিন্তু আমার কাছে নয়। বাহ, সদর চৌধুরীর জন্য তো দেখছি তোমার রাতের ঘুম উড়ে গেছে। হ্যাঁ, এ তো ভারী মজার ব্যাপার। সেদিন লোকটা আমার হাতে মরে যেতে পারতো, আমি খুনের আসামি হয়ে যেতে পারতাম। আপনি মোটেও আমার সঙ্গে ঠিক করেননি। এত পেট্রোগা আর মনের দিক থেকে দুর্বল হলে আমাদের দলে থাকবে কি করে? আমাদের সঙ্গে অ্যাকশনই বা যাবে কি করে? সেখানে তো অনেক গোলাগুলি চলে। সে না হোক ইচ্ছাকৃতভাবে যে কেউ মরে যেতেই পারে, আমরা সেই রিস্ক নিয়ে কাজ করি। আজ অব্দি কতজন লোক মরেছে আপনার হাতে? শশধর চৌধুরীর জন্য অত ভেবো না, ও মরবে না। ওর মতো শয়তান লোকেরা অনেক আয়ু নিয়ে পৃথিবীতে আসে আর সারা জীবন ধরে সমাজকে কলুষিত করতে থাকে। আপনি কি ওর ঠিকুজি কুষ্টি বানিয়েছেন? জানলেন কি করে? জানি আমার অভিজ্ঞতা দিয়ে। দেখো, তুমি তো লোকটাকে মেরে ফেলার কম চেষ্টা করনি। তোমার চোখের পলক পড়ছিল, তুমি টিপ করছিলে ঠিক কথাই, কিন্তু টিপ তো মিস হচ্ছিল। ওটা তো লোকটার গায়ে লাগতে পারতো, লাগেনি তো। আর লোকটাও মরেনি কিন্তু। আর তোমার কি মনে হয় ওকে ভয় দেখানোটা ঠিক নয়? ওই বাচ্চাগুলোর কথা তোমার একবারও মনে পড়ছে না, যারা ওর বিষ মেশানো জল খেয়ে মারা গেল?
তাদের জন্য তোমার রাতের ঘুম ওড়েনি? ওই লোকটার কপালে না আরো কটা দিন আমাদের ছুটির বাড়ি খাওয়া লেখা আছে। আমরা কাউকে জানে মারি না নিলাম না, আর এই শশধর চৌধুরীর মতো লোকেরা এত সহজে মরেও না। তুমি তো এই একটা লোককে দেখেছো, তাই তোমার এই অবস্থা। আমরা মাঠে ঘাটের ঘোরা লোকজন, আমরা অহরহ দেখছি এরকম শশধর চৌধুরীর মতো লোকজন। এদের অত্যাচারের লিস্ট যদি তোমাকে একবার দিয়ে দিই না, তাহলে হয়তো তোমার সারা জীবনের ঘুমটাই উড়ে যাবে। শশধররা রক্তবীজের মতো, এদের একটা মূল্যে হাজারটা জন্ম নেয়। এরা যতটা যন্ত্রণা অন্যদেরকে দিয়েছে না, ঠিক ততটাই যন্ত্রণা এদেরকে দিয়ে বোঝাতে হবে। এদের নিজেদের বড়লোক হওয়ার যে গর্ব, তা তারা আজন্ম কাল ধরে লালিত সংস্কারের মতো করে বহন করে চলেছে, যেটা ভুল। আর এই ভুলটা এদের নিজেদের ভেতরে এমনভাবে গেঁথে গেছে, যার জন্য কোনো রকম ক্রাইম করতে ওরা পিছপা হয় না। যুগের পর যুগ ধরে এরা গরিব মানুষের উপর যে ধরনের অত্যাচার করে চলেছে, সেটা কিছুতেই চলতে দেওয়া যায় না। সে কোন কাল থেকে এরা শুধু গরিব মানুষের উপর অত্যাচার করে চলেছে। হাজার হাজার বছর ধরে না চলে আসা এই অত্যাচার এবার বন্ধ হওয়া দরকার। ওদেরকে একদম সমূলে উপড়ে ফেলা দরকার। সেই উপড়ে ফেলতে অস্ত্রের কি প্রয়োজন? কেন দরকার অস্ত্রের? কাউকে যদি আপনারা মারতে না চান, তাহলে অস্ত্র কেন রাখেন আপনারা? আত্মরক্ষার জন্য, শশধরের থেকে অন্যদেরকে বাঁচাবার জন্য, শশধরদের মতো লোকজনদের ভয় দেখাবার জন্য। আপনারা বুঝতে পারেন না মানুষ আপনাদেরকে কেন ভয় পায়? আপনারা বুঝতে পারেন না আপনাদের অস্ত্রের জন্য আপনাদেরকে ভয় পায়? আপনারা সেটা বুঝতে পারেন না। আপনারা ভালো কাজ করতে চেয়েও সামাজিক মানুষের চোখে অপরাধী হয়ে থাকেন। পুলিশ আপনাদেরকে খোঁজে, আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়। অথচ আপনাদের উদ্দেশ্য মন্দ নয়। আপনারা যা চান, দেশের বহু মহাপুরুষও তাই চেয়েছে। তারা চেয়েছে মানুষের মধ্যে সমস্ত রকমের ভেদাভেদ ঘুচিয়ে সব রকম মানুষকে এক করতে, কিন্তু তারা তো কখনো অস্ত্র তুলে নেয়নি আপনাদের মতো। তারা শিক্ষার হাত ধরেছে, কখনো নতুন ধর্ম সৃষ্টি করেছে, যে ধর্মে মানুষকে মানবিকতার নিরিখে মাপা হয়। কেন করছেন আপনারা এইসব? কেন অস্ত্র দেখে মানুষকে ভয় পাইয়ে রাখতে চাইছেন? এই ভোলা কানো, এদিকে আয় তো সব কটা, এদিকে আয় 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 আয়, এদিকে দাঁড়া। আচ্ছা লক্ষ্মী, টুসু, সুন্দরী, আমাকে একটা কথা বলো তো, তোমাদের আমাকে দেখে ভয় লাগে? কিরে বল, আমাকে কতটা ভয় পাস তোরা, বল। না, ভয় পাই না আমি তোমাকে একটু। কি জবাব পেলে? প্রেশার নর্মাল আছে। কি? আরে তুমি আরেকবার চেক করো ঠিক করে, আমি বলছি তোমাকে। আরে গত কয়েকদিন ধরে ওর মেজাজটা খারাপ আছে, আমি তোমাকে বলছি। হিটকিট করছে সব সময়, কিছু বললে রে রে করে ক্ষণে ক্ষণে তেড়ে আসছে আমার দিকে। নির্ঘাত প্রেশার বেড়েছে। তুমি আরেকবার চেক করো, আমার কথা শোনো, চেক করো। না না না, তার সাথে প্রেশারের কোনো কানেকশন নেই। খিটখিট করা, মেজাজ খারাপ থাকা, সেটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, তাছাড়া তুমি নিশ্চয়ই কোনো দুষ্টুমি করে ওকে রাগিয়ে টাগিয়ে দিয়েছো। মানে দিদিভাই একেবারে ঠিক আছে, এই মুহূর্তে কোনো সমস্যা নেই। আরে স্রোত, তোর এই উইকে কোথাও একটা মেডিকেল ক্যাম্পে যাওয়ার আছে না? আছে। স্রোত, কি হয়েছে? মেডিকেল ক্যাম্পের কথা বলতে এরকম গম্ভীর হয়ে গেলি কেন? যাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে?